পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, যেমন ধরুন পাহাড় আছে, সমুদ্র রয়েছে, তো এই অবস্থান অনুযায়ী লজিস্টিক সেক্টরে আমাদের কি অবস্থান, আর বর্তমান অবস্থায় এটা যদি উন্নতি করতে হয় তাহলে তার কি প্রয়োজন বা আপনার মতে কি করা উচিত? লজিস্টিক সেক্টরকে নিয়ে যখন প্রশ্ন করছেন, এটা একটা খুব বিশেষ প্রশ্ন। তার কারণটা হচ্ছে লজিস্টিক সেক্টর ইজ দ্য ওনলি সেক্টর উইচ মুভস দ্য ওয়ার্ল্ড। সকালে যে কর্নফ্লেক্সটা খাচ্ছেন সেটাও টেবিলে পৌঁছচ্ছে লজিস্টিক্স এর জন্য। পুরো দেশ, পুরো শহর, পুরো ইকোনমিকে চালায় সাপ্লাই চেন। So logistics, for me, is a very, very crucial aspect of life. প্রবলেমটা এটাই দাঁড়ায় যখন সেই সেক্টরটাকে লোকে অতটা দাম দেয় না। দাম কেন দেয় না, এটার আজও কোনো উত্তর নেই। ভাবে যে বোধহয় things are supposed to be taken for granted. কিন্তু লজিস্টিক সেক্টর কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গল পার্টিকুলারলি যদি দেখেন, তাহলে এটাকে তিনটে স্টেপে আমাদের অ্যানালাইজটা করতে হবে। এর প্রথম অ্যানালিসিস হচ্ছে ওয়্যার ডু উই এক্স্যাক্টলি স্ট্যান্ড, আমরা আছি কোথায় কলকাতার এই লজিস্টিক সেক্টর নিয়ে যখন কথা বলছি। কতটা আমরা অগ্রগতি করেছি, কতটা ইমপ্রুভ করেছি। কলকাতা কিন্তু পুরো নর্থ ইস্টের গেটওয়ে। যত কিছু হচ্ছে নর্থ ইস্টে কলকাতা থ্রু দিয়ে যাচ্ছে, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ আমাদের লোকেশন হিসেবে। দ্বিতীয় হচ্ছে এই একটা শহর প্রায় তিনটে দেশকে বর্ডার করে। একটা হচ্ছে বাংলাদেশ, যেটা আমাদের ট্রেড পার্টনার অনেকদিন ধরে। অফ লেট কিছু প্রবলেম চলছে, কিন্তু জেনারেলি ইট হ্যাজ বিন এ ট্রেড পার্টনার ফর কলকাতা ফর এ লং টাইম, অনেকদিন ধরে। দুই হচ্ছে নেপাল, যেটা আমাদের নর্থ বেঙ্গল থেকে কানেক্টেড হচ্ছে বর্ডার থেকে। আর তিন হলো ভুটান। এই তিনটে জায়গাকে কিন্তু আমরা কভার করে কাজ করতে পারি। আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে, আমার অফিসিয়াল ওয়ার্কে, আমি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কাজ করেছিলাম। যখন মালগুলো আসতো কলকাতায়, এবং কলকাতা থেকে আমরা ক্লিয়ার করে ওই পুরো জিনিসটাকে আমরা পাঠাতাম নেপালে। তো ইটালিতে রোমে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পুরো কাজটা আমি তখন করতাম। আমি বহু বছর আগেকার কথা বলছি। কিন্তু এই যে অ্যাডভান্টেজটা লোকেশন হিসেবে কলকাতার, আমরা না তো কথা বলি তা নিয়ে, না মার্কেট করি, আর না তো আমরা ওটার অ্যাডভান্টেজটা নিয়েছি। তার জন্য বহু মাল যেটা কলকাতাতে আসতে পারে আমাদের পোর্টে, সেই মালগুলো কিন্তু আমরা আনি না। তো সেটা একটা বিরাট জিনিস। দ্বিতীয় হলো যে আমাদের দুটো বিরাট পোর্ট আছে, যেটা খুব কম কোস্টাল সিটিতে বা কোস্টাল স্টেটে এই অ্যাডভান্টেজটা লোকে পায়। কিছুটা চেন্নাইতে এই বেনিফিটটা আছে, কারণ ওদেরও দুটো পোর্ট আছে পাশাপাশি। আমাদের কিন্তু হলদিয়া আছে, হলদিয়ার সাথে সাথে কলকাতার পোর্ট আছে। কোয়েশ্চেন হচ্ছে আমরা এই অবস্থার মাঝখানে কলকাতার হলদিয়ার পোর্টটা কিভাবে চালাচ্ছি, এটার কতটা অগ্রগতি হয়েছে, এটার বেনিফিটটা কি। আমরা মার্কেটে, আমরা ব্যবসাপত্র যখন করছি, আমরা কি এই পোর্টগুলোর কথা, তার এফিসিয়েন্সির কথা বলতে পারি? আর যদি বলছি, পোর্টগুলো কি সেই বেনিফিটের অ্যাডভান্টেজটা কাস্টমারদের দিতে পারছে, কতটা পাচ্ছে? আগে লোকে বলতো কার্গো পোর্টে আসে, কিন্তু এখন নতুন যে সিচুয়েশন দাঁড়িয়েছে ডিজিটালাইজেশনের পরে, দেখবেন যে কার্গো পোর্টে আসার থেকে পোর্ট কিন্তু কার্গোকে নিয়ে আসে পোর্টে। দ্যাটস এ বিগ ডিফারেন্স। এই অ্যাডভান্টেজটা আমরা কিন্তু নিতে পারিনি এখনো। তো ম্যারিটাইম অ্যাক্সেস ইজ এ হিউজ অপরচুনিটি। আরেকটা হলো যে এই একটা শহর যেখানে অ্যাক্সেস টু ইন্টারনাল অর ইনল্যান্ড ওয়াটারওয়ে, যাকে বলে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, তার কথা আমি বলছি,
এখানে কিন্তু কলকাতা সেই অ্যাডভান্টেজটা অ্যাডিকুয়েটলি নেয়নি এবং লোকজনকে এটার কথাটাও বলেনি। এইগুলো কিন্তু গ্যাপ আছে আমাদের কলকাতার ম্যারিটাইম সেক্টরে বা লজিস্টিক সেক্টরে। ওয়্যার হাউস 2-4টে এদিক ওদিক বানিয়ে দিয়েছি, কিন্তু সেই ওয়্যার হাউস গুলোকে তো মার্কেট করতে হবে, সেটাকে একটা ফ্রি জোনের মধ্যে একটা তৈরি করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা করিনি। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পজিশন কলকাতার, which in my opinion is extremely concerning. এই পজিশনটাকে যদি চলতে থাকে, আস্তে আস্তে কিন্তু অনেক কার্গো কলকাতা থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে। এটা হচ্ছে একটা প্রবলেম। 2 হলো আমাদের যেটা স্ট্র্যাটেজিক কতগুলো অ্যাডভান্টেজ আছে, সেই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটাকে কিন্তু আমরা নিজের বেনিফিটে নিতে পারিনি। আমাদের ওই ইস্টার্ন সেক্টরে বিহার বলুন বা কলকাতার আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন, we have a phenomenal amount of mineral output. আমাদের মিনারেল যেগুলো আমরা ওখান থেকে মাইন করছি, সেগুলোকে জাহাজগুলোকে এনে তোলা, এটা একটা পরিষ্কারভাবে একটা বিরাট লজিস্টিক্স এর কাজ। ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, ট্র্যাজেডি হচ্ছে কলকাতায় তো ইন্ডাস্ট্রিয়াল আউটপুট কিছু হচ্ছে না। অনেক জায়গায় ইন্ডাস্ট্রিকে আমরা আনতে পারিনি। আমরা কনভেনশন করছি, এক্সিবিশন করছি, কিন্তু কেউ টাকা অ্যাকচুয়াল ফিজিক্যাল লাগাচ্ছে না। দ্যাট ইজ আ বিগ প্রবলেম। তো ইন্ডাস্ট্রি যতক্ষণ না ইভলভ করবে, ততক্ষণ লজিস্টিক সেক্টর উইল বি অ্যাবসলিউটলি মাইন্ড। এবং এটা কিন্তু আজকের ব্যাপার না, ওই সিঙ্গুরের গল্পটা যবে থেকে হয়েছিল তারপর থেকে লোকে সত্যিকারের বলতে কি এটা ভয় পায় কলকাতায় আসতে, ওয়েস্ট বেঙ্গলে আসতে। এটা বলতে নেই, কিন্তু এটা ফ্যাক্ট। তারপরে আমি জানি যে দিদি অনেকবার এদিক ওদিক গেছেন, কিন্তু লাস্ট অব্দি কিন্তু পয়সা নিয়ে যখন ইনভেস্টমেন্ট করবে তখনই তো বেনিফিটটা দেখা যাবে। সেই বেনিফিটটা কিন্তু এখনো আসেনি। মোর ইম্পর্টেন্ট পয়েন্টটা, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বা ইভেন ইন্ডিয়াতে যদি ওভারঅল ধরা যায়, লজিস্টিক্স কস্ট ইজ অলমোস্ট লাইক 12-14%, যেটা পৃথিবীর যদি মিন অ্যাভারেজ ধরা হয় 8% থেকে 9% ম্যাক্সিমাম। এবং যদি সত্যিকারের টপ কোয়ালিটি লজিস্টিক্স কান্ট্রি, যেগুলো যেটাকে ট্র্যাক করে এলপিআই বলে, লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডিকেশন ওর ইন্ডিকেটরস, ওয়ার্ল্ড ব্যাংকের এই রিসার্চটায় দেখা গেলে দেখবেন জার্মানি যে বছরের পর বছর 1 নম্বর স্থানে থাকে, তাদের লজিস্টিক্স কস্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি বিটুইন 5%, ম্যাক্সিমাম 6, এবং অনেক জায়গায় 4%ও দাঁড়ায়। তো সেই জায়গায় আমরা 14% লজিস্টিক্স এর কস্ট খরচা করছি। ডিটেনশন ভরছি, তার কোনো জবাব নেই। কেন ডিটেনশন হচ্ছে, ড্যামারেজ হচ্ছে কার্গোর, সেটার কোনো প্ল্যানিং নেই। এইগুলো একটা প্রবলেম। কলকাতা কিন্তু একটা বিরাট বড় ট্রান্সশিপমেন্ট হাব হতে পারে, যেরকম কলম্বো একটা বিরাটভাবে একটা নিজেদের পজিশনিং করেছে, কলকাতাও করতে পারে লজিস্টিক্স সেক্টরে, কিন্তু করেনি, করতে পারেনি। তার কারণ अगेन পোর্ট ইনফ্রাস্ট্রাকচার, পোর্টের ওয়ে অফ ওয়ার্কিং, এবং সব থেকে বড় হচ্ছে আমরা পোর্টটাকে মার্কেট করি না, পোর্টটাকে নিয়ে কথা বলি না। আজকে ডিপি ওয়ার্ল্ড যদি চিন্তা করে দেখেন, দুবাইতে যেখানে আমি থাকি, যেভাবে পোর্টটাকে নিয়ে ডিপি ওয়ার্ল্ড কথা বলে, মার্কেট করে, সেটাকে নিয়ে পৃথিবীতে একের পর এক পোর্ট নিচ্ছে, কনস্ট্রাক্ট করছে এবং সেটার সঙ্গে ইন্টিগ্রেট করছে। আমরা কিন্তু কলকাতা পোর্টকে নিয়ে কোনো কথাই বলি না। কতবার দেখেছেন যে কলকাতা পোর্টকে নিয়ে কোনো অ্যাডভার্টাইজিং হচ্ছে? কিছুই হয় না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশের যেটা ট্রেড করিডোর, ওটার কিন্তু একটা বিরাট অপরচুনিটি আছে কৃষ্ণনগরের থ্রু দিয়ে, যে জায়গাটায় বাংলাদেশকে আমরা কানেক্ট করি, সেটারও অ্যাডভান্টেজ আমরা নিনি। তো কেন নিনি এই অ্যাডভান্টেজ গুলো? কারণটা কি? তারপরে আমরা একটা বডি তৈরি করেছি যাকে বলে বিমস্টেক। বিমস্টেকের মানে হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই যে পুরো বিমস্টেকের যেটা ফরমেশন হয়েছে, সেটা নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা যতক্ষণ না হচ্ছে, কলকাতার কিন্তু কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে না। লাস্ট অব্দি যদি দেখেন জিওপলিটিক্যালি, সিঙ্গাপুর কোথা থেকে কোথায় চলে গেছে দেখুন। সিঙ্গাপুর কিন্তু বহু বছর
ধরে নিজেকে মার্কেট করে এমন ভাবে তৈরি করেছে যে সিঙ্গাপুরের থ্রুপুট লোকে বেঞ্চমার্ক হিসেবে নেয়। নাভা সেবা ওয়াজ ডুইং ওয়েল নাও, কিন্তু সিঙ্গাপুরকে বেঞ্চমার্ক ধরা হয়। সেই জায়গায় কিন্তু আমরা কলকাতা পোর্টকে একটা মাল্টি কান্ট্রি সাউথ এশিয়ান পোর্ট হিসেবে ব্র্যান্ডিং করিনি। এটার জন্য হচ্ছে কি, জিওপলিটিক্যালি অলসো যেখানে আমাদের একটা দুর্দান্ত পোর্ট বা লোকেশন জিওগ্রাফিক্যালি আছে হাতের সামনে, সেটাকে আমরা নিয়ে কথা বলছি না, সেটা একটা প্রবলেম। তো মেইন এরিয়া অফ কনসার্ন গুলো কি? লজিস্টিক সেক্টরে যদি আমি আমার সেক্টরটাকে স্পেসিফিক ধরি, আমাদের পলিটিক্যাল মাইন্ডসেটটাই বড় প্রবলেম। পলিটিক্যাল পার্টিরা এত ডিফোকাসড হয়ে গেছে নিজেদের কাজকর্মে যে বেসিক্যালি দে ডু নট ফোকাস আনফর্চুনেটলি অন দ্য বিজনেস। কারণ ব্যবসাটা না থাকলে কোনো পলিটিক্সই হয় না। টাকাগুলো পেতেও পলিটিক্স রান করতেও তো ব্যবসার টাকাটা লাগবে। সেই জায়গায় পলিটিক্যাল মাইন্ডসেট একটা প্রবলেম। দুই হলো আমাদের কলকাতা পোর্টের বা ইভেন হলদিয়ার কিছুটা বলা যায় যে ড্রাফটের যেটা প্রবলেম, যাতে বড় জাহাজগুলো আসতে পারে না। রিয়েল মাদার ভেসেলস ক্যানট কাম ইন দিস ড্রাফটস। মনসুন পিরিয়ডের যদি ড্রাফটটা দেখেন সেটা অনেকটা কম যতটা একটা বড় জাহাজে লাগে। দুই হলো আমরা একটা কোয়ে বানিয়েছি, সেখানে একটা অনলি এট আ সার্টেন লেংথের জাহাজ আসতে পারে, তার থেকে বড় জাহাজ আসতে পারে না, তাহলে ডক করতে পারবে না। এগুলো কতগুলো আমি দেখেছি কলকাতায় কাজ করে পোর্টে, আমি নিজে কাজ করেছি সেই জায়গায় আমার ব্যক্তিগতভাবে, সেই জায়গায় কিন্তু হয়নি। আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম একটা পোর্টে যেটাকে ধরা হয় বেঞ্চমার্ক হিসেবে, যে একটা জাহাজ এসে সেটা কতক্ষণে বেরোচ্ছে কার্গো অফলোড করে বা রিলোড করে, ওই জায়গায় অনেক প্রবলেম আছে, অনেকটা প্রবলেম। কারণ জাহাজের থ্রুপুটে কলকাতা সার্টেনলি নট ভেরি এফিশিয়েন্ট, এটা একটা বিশেষ জিনিস। লাস্ট হচ্ছে যে স্টোরেজ ফ্যাসিলিটি যেগুলো আছে আমরা বানিয়ে রেখেছি, তার মেনটেনেন্স, কোয়ালিটি কন্ট্রোল, ডিজিটালাইজেশন, দি ওভারঅল কোয়ালিটি যদি চিন্তা করে দেখেন, at the end of the day these are major areas of concern. এখানে কিন্তু অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট করার আছে, কিন্তু করবেটা কে? করবার জন্য তো লোক দরকার, করবার জন্য মাইন্ড দরকার, ইন্টেনশন দরকার, কিছুটা ফান্ডিং দরকার। তো সেগুলো করার জন্য যাদের দরকার, ধরুন আমার মতো লোককে, যে বাঙালি বিদেশে বসে আছি, কাজ করছি, কোনোদিন তো কেউ ফোনও করে না জিজ্ঞেস করার জন্য। আজকে আপনি চ্যানেল থেকে বললেন বলে আমি জবাবগুলো দিচ্ছি, কিন্তু গভর্নমেন্ট থেকে কেউ তো ফোনও করে না যে ভাই তুমি আছো, কি করছো, কিভাবে আমরা ইমপ্রুভ করব। এই অ্যাটিটিউডটাই নেই, এটাই সব থেকে বড় প্রবলেম। তো আমাদের যেটা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, এই প্রশ্নটার লাস্ট পার্টটা বলি, সেটা হচ্ছে যে পোর্টের ড্রাফটটাকে কিন্তু ড্রেজিং করে ইমপ্রুভ করতে হবে। তার জন্য ওই টেন্ডার করে 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 ওই L1 দ্বারাই হবে না। এগুলো পরিষ্কার করে we have to give a techno commercial order to a company যারা ড্রেজিংটা করে ওয়ার্ল্ড ক্লাস পোর্ট তৈরি করতে পারে। পোর্টটা শুধু তৈরি করে ছেড়ে দিলে হবে না, পোর্টটাকে কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি তৈরি করতে হবে, যেটাই লোকে আসতে চায়। পোর্ট ইজ লাইক এ হোটেল টু আ শিপ, রাইট? যেখানে জাহাজটা আসছে, জাহাজটা এসে থাকতে চাইছে কিছুক্ষণ, তারপর চলে যাচ্ছে। সেই ড্রাফটটাকে ইমপ্রুভ করতে হবে, পুরো পোর্টটাকে ডিজিটালাইজ করতে হবে। ডিজিটালাইজ যতক্ষণ না করছো, পোর্টের কিন্তু কোনো এফিসিয়েন্সি বাড়বে না। যত কম লোক ওই পোর্টে ঢোকে বাইরে থেকে, তত পোর্টটা সিকিউরড হবে, তত ভালো এফিসিয়েন্সি হবে। পুরো রোবোটিক্স আর ডিজিটালাইজেশনের পোর্টটাকে একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি হিসেবে বেঞ্চমার্ক করে তৈরি করতে হবে। আমি সব থেকে বড় লজ্জার বিষয় হচ্ছে যে আমি কলকাতায় যে আমাদের মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টের মিনিস্টারকে, তার নামেও আমি জানি না। তো এট দি এন্ড অফ দ্য ডে এই মানুষটাকে কিন্তু একটা ফ্রন্টাল পজিশনে আনতে হবে এই কাজগুলো করানোর জন্য। দ্বিতীয়, এরপরের উত্তরটা হচ্ছে যে এই মাল্টি মডেল যেটা ট্রান্সপোর্ট সিস্টেম আছে আমাদের, যেটা কানেক্ট করে রেলওয়ে, রোড ইনফ্রাস্ট্রাকচার, দি হোল ইকোসিস্টেম, এটাকে কিন্তু একটা ইন্টারকানেক্টিভিটির মধ্যে এটাকে প্ল্যান করতে হবে পুরো ওয়েস্ট বেঙ্গলে, শুধু কলকাতা বলে নয়। এবং ওখান থেকে it has to cater to the South Asian market. This should be the branding that we need to do. ডিজিটালাইজ করে পুরো পোর্টটাকে এফিশিয়েন্ট করে তারপরে
এর পিছনে কিন্তু ফান্ডিং দরকার। আমাদের কলকাতায় বহু ব্যবসায়ী বসে আছে যারা ফান্ডিং করতে পারে, কিন্তু তারা কেন পোর্ট সেক্টরে বা এয়ারপোর্টে সেক্টরে ফান্ডিং করছে না? এইটাকে কিন্তু we have to actually go forward and understand. We have to market ourselves to these funding companies. যারা কলকাতায় বসে আছে তারা যদি একটা ফ্র্যাকশন ফান্ডিংও করে, বিদেশ থেকে লোকে আরো ফান্ড এনে ওই পোর্টটাকে ওয়ার্ল্ড ক্লাস পোর্টে তৈরি করতে পারে। তো এটা ভাবার বিষয়। এটাকে যতক্ষণ না একটা স্ট্রাকচার্ড স্ট্র্যাটেজি হিসেবে আমরা দেখছি, we cannot make any headways. আপনার কথা শুনে আমার মনে হয় সেই দিনটা ফিরে আসবে দাদা। দুবাই থেকে যেদিন আপনি প্রথম ফোন করেছিলেন, আমি ফোন করার পর আমি আমার নামটা বলেছিলাম শুভঙ্কর, আর সেই শুভঙ্কর শুনে আপনি কিছু খুব স্তব্ধ হয়ে গেছিলেন, কারণ আমার নামের সাথে আপনার 2 বছরের ছোট ভাই শুভঙ্কর চ্যাটার্জি, যিনি আইপিএস ছিলেন এবং মারা গেছিলেন, এবং ওই জন্যই হয়তো কলকাতা শুভঙ্কর এই নামটা এখনো 36 বছর পরে এখনো আপনার মনে পড়ে। আমি চাই, দুঃখ নিয়ে চলে গেছিলেন, কিন্তু একদিন কলকাতায় আসবেন, আমরা হাতে হাত মিলিয়ে আপনাদের মতো দাদাদের চাই, যারা আমরা এই বাংলাটাকে পরিবর্তন চাই, বাংলাকে আবার শিখরে নিয়ে যাই, উন্নতি অপেক্ষায় রয়েছি, থাকবো, হবেই, আমাদের বাঙালি একদিন হবেই।